রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে জেনারেল সায়েন্সের আজকে আমরা করব চার্লস ল বয়েলস ল, চার্লসের সূত্র বয়েলের সূত্র। ওকে, তাহলে এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে কি গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্মের এইটা একটা প্রথম পার্ট, আর সেকেন্ড পার্ট আছে কি না গেলুসাক সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। তো মোটামুটি আমরা এইভাবে দুটো পার্টে ভাগ করে এই চ্যাপ্টারটা কভার করব। তো চলো তাহলে ফার্স্ট কি বলছে যে গ্যাস পড়তে গেলে প্রথমে আমরা দেখি সিম্পল জিনিস যে গ্যাসের আমরা কি পড়ে নেবো, একটুখানি বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করব। কি আছে? প্রসারণশীলতা। গ্যাসীয় অবস্থায় গ্যাসের অণুগুলি সংযুক্তি ধর্ম অর্থাৎ পরস্পরকে আকর্ষণ করার ক্ষমতা অনেক কম, এটাকে কি বলে? প্রসারণশীলতা। তার মানে আন্তঃ আণবিক ব্যবধান খুব বেশি হওয়ার জন্য আকর্ষণ করে অণুগুলি একত্রে ধরে রাখার ক্ষমতা গ্যাসের নেই। ক্লিয়ার? সংকোচনশীলতা। স্থির উষ্ণতায় গ্যাসের ওপর চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলি পরস্পর কি হয়? কাছে সরে আসে, ফলে গ্যাসের আয়তন সংকুচিত হয়। তাই এটাই হচ্ছে কি সংকোচনশীলতা। গ্যাসের চাপ। গ্যাসের চাপ কি না গ্যাসের অণুগুলির মধ্যে দেখো পারস্পরিক আকর্ষণ নেই বলে গ্যাসের অণুগুলি কি সর্বদা গতিশীল থাকে। এই গতিশীল থাকার পথে তারা কি বলে পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা দেয়, আবার তারা কি করে না ফিরে আসে। এই ধাক্কার ফলে ওদের গতির বিন্দু মাত্র হ্রাস হয় না, এর ফলে কোনো গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, একই থেকে যায়। তাহলে এই গতিশক্তি থাকার জন্য ওরা পাত্রের দেওয়ালে অনবরত আঘাত করতে থাকে, এই পাত্রের দেওয়ালে চাপের সৃষ্টি করে। তাহলে একটা নতুন একটা সংখ্যা জানলাম চাপ, তাই তো? এটা চাপটা আমরা পড়বো এক্ষুনি আজকে। তাহলে একে বলে গ্যাসীয় চাপ। ক্লিয়ার? তো গ্যাসীয় চাপটা কি জিনিস, তাহলে চাপটাকে জানতে হবে। তো চাপ তো দেয় বুঝলাম, তাহলে শিখবো। 4 নম্বর কি বলছে? গ্যাসের ওপর চাপের প্রভাব। চাপের প্রভাব তুমি গ্যাসের ওপর কি বলছে না এটাও আজকেরও ক্লাস করব। এই চাপের প্রভাব কি অণুগুলির কি হয়? কাছে সরে আসে এবং ঘন হতে শুরু করে, ফলে গ্যাসের কি হবে? ঘনত্ব বাড়ে, আয়তন কমে যায়। তাহলে চাপ বাড়ালে কিরকম ভাবে গ্যাসের আচরণ চেঞ্জ হয় সেটাই আমরা এই চ্যাপ্টারে কভার করব। গ্যাসের উপর উষ্ণতার প্রভাব সেম জিনিস, যে উষ্ণতা আমি বাড়ালে বা কমালে কি বলছে স্থির চাপে একই উষ্ণতা বৃদ্ধিতে প্রত্যেক গ্যাসের আয়তন একই মাত্রায় বাড়ে এবং হ্রাস করলে আয়তন একই মাত্রায় কমে। ক্লিয়ার? তার মানে এগুলো কিভাবে কমে কিভাবে বাড়ে সেইগুলোই আমরা চার্লস ল, বয়েলস ল, গে-লুসাক ল আমরা পড়বো। গ্যাসের ব্যাপন। ব্যাপন ক্রিয়াটা কি আমরা কি জানি? কম ঘনত্ব বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কি হয়? ছড়িয়ে যাওয়া, সেটাকেই বলে ব্যাপন। সেটা আমরা গ্যাসের মধ্যে লক্ষ্য করি। 7 নম্বর কি বলছে? যে ঘনত্ব কঠিন এবং তরলের থেকে অনেক কম। আর 8 নম্বর কি বলছে? রাসায়নিক ধর্ম প্রাকৃতিকগত পার্থক্য থাকলেও মৌলিক বা যৌগিক সব গ্যাসের ভৌত ধর্ম একই। তো তার মানে কি আমরা যখন ভৌত ধর্মগুলো পড়বো কেমিস্ট্রির চ্যাপ্টারে, তো এই চ্যাপ্টারটা নিয়ে গ্যাস নিয়ে আলোচনা করব, কোনটা ভৌত ধর্ম কোনটা রাসায়নিক ধর্ম। তো আজকে শুধু পয়েন্টগুলো জানবো। তাহলে গ্যাসের চাপের পরিমাণ। তাহলে গ্যাসের চাপ, তাহলে চাপ কথাটা আগে আমাদের উচ্চারণ করি। তাহলে চাপ কি জিনিস, তারপরে আমরা পড়বো গ্যাসের চাপ, আর তারপরে পড়বো আমরা বায়ুমণ্ডলীয় চাপ। কারণ এই চ্যাপ্টার পড়তে গেলে বায়ুমণ্ডলীয় চাপটা খুব বারবার মুখে আনতে হবে, সেই কারণে গুলিয়ে যাবে। তাহলে চাপ মানে আমরা কি জানি? চাপ মানে জানি আমরা বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তার মানে আমি একটা এরিয়া নিলাম, কিরকম নিলাম? একটা আয়তক্ষেত্র, এরকম একটা এরিয়া নিলাম। এই এরিয়ার মধ্যে আমি একটা চাপ সৃষ্টি করছি, মানে বল প্রয়োগ করছি, এটা বল প্রয়োগ করছি। তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল যা রেশিও করব তখন আমাদের বলবো চাপ। ওকে, তার মানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এর উপরে যে বল প্রয়োগ করছি সেই বলটা কতটা চাপ প্রয়োগ করছে না বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল করলে আমরা পেয়ে যাব চাপ। তাহলে যদি আমি বলি তাহলে চাপের তাহলে একক কি হবে আমাকে বলো? একক কি হবে? এসআই একক কি হবে? এসআই একক হবে বল বলতে কি বোঝায়? বল বলতে বোঝায় না নিউটন, হ্যাঁ কি না নিউটন। যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ক্ষেত্রফলের সূত্র কি না মিটার স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে হয়ে গেল নিউটন, এ নিউটন বাই মিটার স্কোয়ার। ক্লিয়ার? যদি বলি সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি যদি বলি আমাদের মাত্রা কি হবে? মাত্রা কি হবে? মাত্রা দেখো আমাদের বলের ক্ষেত্রে কি ছিল? বলের ক্ষেত্রে ছিল এম এল
টি টু দি পাওয়ার -2 ছিল, তাই তো, ভর ইন্টু ত্বরণ, ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার কি হয়, এল স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এল স্কোয়ারটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এল এল স্কোয়ারটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে, -2। তাহলে এখানে কি আছে, +1 আর এখানে আছে -2, তার মানে হয়ে গেল এম এর কোনো চেঞ্জ হলো না, m⁻1, তাহলে এল +1 -2, তার মানে -1 আর হয়ে গেল টি টু দি পাওয়ার -2, তাহলে মাত্রা হয়ে গেল। তাহলে চাপের আমরা কি পেয়ে গেলাম, সূত্র পেয়ে গেলাম, চাপের একক পেয়ে গেলাম, চাপের মাত্রা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে কি, বায়ুমণ্ডলীয় চাপটা কি জিনিস? আমরা বলেছে দেখো, পারস্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার হয় তবে বায়ু বা গ্যাসের চাপ 76 সেন্টিমিটার বলছে। তাহলে এই যে 76 সেন্টিমিটার যদি বলি আমরা, আমরা কিন্তু বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ কত, বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পারস্তম্ভ, স্তম্ভের, পারস্তম্ভের চাপ। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কি, এটা কে আবিষ্কার করেছিল, লিখে রাখো যে টরিসেলি। ঠিক আছে, টরিসেলি, টরিসেলি প্রমাণ করেছিল যে বায়ুমণ্ডলের চাপটাই হলো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তো এইটা কিভাবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেটা অন্য একটা কোনো ক্লাসে যখন আমরা আরো হয়তো কেমিস্ট্রি নিয়ে পড়বো তখন প্রুভ করব। আজকে প্রমাণ করব যে বায়ুমণ্ডলীয় চাপটা কি করে হচ্ছে। আমরা তো পড়ে নিলাম 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ যা বায়ুমণ্ডলীয় চাপ তাই জিনিস। তাহলে বায়ুমণ্ডলীয় চাপটাকে লেখে অ্যাটমসফেরিক প্রেসার, মানে এটিএম দিয়ে লেখে, ইংরেজিতে লেখে যে অ্যাটমসফেরিক প্রেসার, বাংলাতে যেটাকে বলে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা এখন কি ক্লাস করব, যে এই 1 এটিএম মানে অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপটা বার করব কত। দেখো, আমরা এক্ষুনি কি বললাম, যে বল বাই কি ক্ষেত্রফল, হ্যাঁ কি না, বল বাই ক্ষেত্রফল। আমরা কি পড়েছি, যে বল যা আর ভার বা ওজন কি তাই জিনিস, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তাহলে যখন আমরা এই যে ধরো পৃথিবীর ভূপৃষ্ঠ, এখানে কি আছে, বায়ুমণ্ডল, এখানে আছে বায়ুমণ্ডল, হ্যাঁ কি না, বায়ুমণ্ডল এখানে কি আছে, বায়ুমণ্ডল অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, এগুলো কি আছে, বায়ুমণ্ডল। তাহলে এরা কি হচ্ছে, ভূপৃষ্ঠে চাপ দিচ্ছে, তো এই চাপটাই কত, আলটিমেট আর কিছুই নয়, বায়ুমণ্ডলীয় চাপ বলতে বায়ুমণ্ডলে যে বায়ুটা আছে সেই বায়ুটা ভূপৃষ্ঠের উপরে কতটা চাপ দিচ্ছে সেটাই হলো বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে এখানে যে বলটা কাজ করছে সেটা কি বল কাজ করছে, অভিকর্ষীয় বল কাজ করছে। তার মানে অভিকর্ষীয় যখন বল কাজ করবে তখন তাকে আমরা কি বলবো, না ওজন বলবো। তাহলে বলের জায়গায় লিখবো ওজন বাই ক্ষেত্রফল। এটা কিন্তু প্রুভ করতে হবে না, আমি দেখো কনফিউশন থাকে না, ডাউট থাকে কি করে বেরোচ্ছে, তো সেই কারণে আমি জাস্ট প্রমাণ করছি। কিন্তু আমি বলছি পরীক্ষার হলে প্রুফের কোনো ব্যাপার নেই, জাস্ট হচ্ছে গিয়ে জেনে রাখা, জাস্ট জেনে রাখা আর কিছুই না। তাহলে দেখো, ওজন, ওজন বলতে আমরা কি জানি, আমরা দেখো পড়েছিলাম কিন্তু, ওজন বলতে কি জানি, এমজি, দেখো পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, ভর ও ভার চ্যাপ্টারে পড়েছিলাম, তাহলে ওজন পড়েছিলাম আমরা এমজি। এবারে বলো এমটা কি ছিল, ভর, হ্যাঁ কিনা, ভর, তো এমটা ছিল ভর আর জিটা ছিল কি অভিকর্ষীয় ত্বরণ। আমি এখন করে লিখছি না, আমি জাস্ট টার্মটা ইউজ করছি। এরপরে তুমি আমাকে বলো, এটাও পড়িয়েছিলাম কি, ঘনত্ব। ঘনত্ব আমি যখন ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সবগুলো দেখবে, তোমরা ধীরে সুস্থে করবে পর পর। আমি সেইভাবে সিরিয়ালি চ্যাপ্টারগুলো সিলেক্ট করছি যাতে একটার সাথে একটা রিলেটেড থাকে। ঘনত্ব বলতে কি জানি, ঘনত্ব বলতে ভর বাই আয়তন, হ্যাঁ কি না, ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব আমরা লিখি ডি দিয়ে, ভর লিখি আমরা এম দিয়ে, আয়তন লিখি ভি দিয়ে। ওকে, ভিটা বাঁ দিকে চলে গেলে কি হয়ে যাবে, না ডি ইন্টু ভি, ডি ইন্টু ভি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এরপরে চলে যাব ক্ষেত্রফল। ধরো একটা এই যে আমরা এই নিয়েছি, এরিয়াটা নিয়েছি, এরিয়াটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র হলে কি, ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, বাংলাতেই লিখি এখানে। তাহলে হয়ে গেল কি, না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ কিনা, ব্যাস। তাহলে এম এর জায়গায় কি লিখতে পারি, এম এর জায়গায় লেখো, এই দেখো ঘনত্ব ইন্টু আয়তন, হ্যাঁ কিনা, এম এর জায়গায় লিখতে পারি ঘনত্ব ইন্টু কি, আয়তন। আর এখানে কি ছিল, জি তো ছিল, অভিকর্ষীয় জি কেউ তো ছিলই, তাহলে জি হয়ে গেল, ব্যাস। এরপরে কি লিখলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? এবার আয়তনের সূত্র কি, তুমি বলো, এটা যদি তখন 3D করব তখন কি করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, হ্যাঁ কি না,
আমরা সমকোণী চৌপলে কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে এই লাইনের পরের লাইন লিখবো, এই যে ঘনত্ব, ঘনত্ব জায়গায় লিখবো ডি, আয়তনের জায়গায় লিখবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত উচ্চতা ইন্টু কি এই অভিকর্ষীয় ত্বরণ জি। আর এখানে নিচে কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ কেটে গেল, এই কি পড়ে আছে, এই দেখো ডি পড়ে আছে, উচ্চতা পড়ে আছে, উচ্চতাটাকে এইচ দিয়ে লিখলাম, আর জি পড়ে আছে। তার মানে 1 ATM, ওই ATM ইজ ইকুয়াল টু কি পড়ে রইলো না ডি জি এইচ। এটা কিন্তু সূত্র আমার পরীক্ষায় আসে, এর উপরে কিন্তু অঙ্ক আসে, আমার প্রুফ করতে হবে না কি করে এসছে, আমি জাস্ট বলে দিচ্ছি 1 ATM ইজ ইকুয়াল টু ডিএইচজি। ডিএইচজি তাহলে কি হলো, ডি হলো ঘনত্ব, এইচ হলো উচ্চতা, আর জি বলতে অভিকর্ষীয় ত্বরণ। ক্লিয়ার? এরপরে প্রশ্ন হচ্ছে কি আমরা তাহলে বার করব কি করে। দেখো পারদের এখানে কি লেখা ছিল বলতো, এখানে কি লেখা ছিল, এই দেখো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, হ্যাঁ কিনা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে আমি যখন সিজিএস এককে বার করব, সিজিএস একক যখন সিজিএস সরি তাহলে এসআই এককে বার করছি, তাহলে 76 সেন্টিমিটারটাকে কি করব, 76 সেন্টিমিটারটাকে 100 দিয়ে ভাগ করে কি হয়ে গেল না আমার মিটার হয়ে গেল, হ্যাঁ কি না মিটার হয়ে গেল। ও সরি সরি সরি, এটা তো ঘনত্ব আছে, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট একটু ভুল হয়ে গেল, কারণ এখানে তো আছে আমার ঘনত্ব, ডিটা তো ঘনত্ব, এই স্টার ক্ষেত্রে হবে ওইটা। তাহলে আমার এখানে ঘনত্ব হয়ে গেল কত, পারদের ঘনত্ব আমাদের একটু মুখস্থ রাখতে হবে এখানে। তাহলে পারদের ঘনত্ব হলো এইটা, পারদের ঘনত্ব এইটা হয়ে গেল আমার ঘনত্ব, ভর বাই আয়তন এত কেজি পার মিটার কিউব, এটা হয়ে গেল আমার কত কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে পারদের ঘনত্ব পেয়ে গেলাম, ইনটু হাইট, হাইট পেয়ে গেলাম কত 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার মানে 76 কি মিটার, 76 মিটার। আমি আর এককগুলো ইউজ করছি না, এককগুলোতে গুলিয়ে যাবে, জাস্ট এসআই একক মানে বুঝে নিতে হবে মিটারে আছে, ইনটু জি এর মান কত, জি এর মান হচ্ছে কি 9.81, ইয়েস অর নো, ইয়েস। তাহলে এইটা যখন আমি গুণ করব তখন এসে দাঁড়ায় যে 10125 তার মানে এইটা হয়ে গেল, আমরা চাপের একক কি পড়েছি আগের এতে পড়লাম কত না নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এখানে আমরা কি লিখবো না নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস বলে রাখি, ভালো করে লিখে রাখো, এই যে এসআই একক যেটা আছে নিউটন পার মিটার স্কোয়ার, এইটাকেই বলে পাস্কাল। নিশ্চয়ই তোমরা নাম শুনেছো পাস্কালের নাম, তাহলে এটা বাংলাতে লিখবো পাস্কাল। তাহলে আলটিমেট চাপের এসআই একক কি, চাপের এসআই একক হলো পাস্কাল। এই পাস্কালটাকে কিভাবে প্রকাশ করি, নিউটন পার মিটার স্কোয়ারকে দিয়ে প্রকাশ করি। তার মানে এই যে লেখা আছে এত, তার মানে এইটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ার না লিখে 101256 পাস্কাল, পিএ, পাস্কালের শর্ট ফর্ম হলো পিএ। ক্লিয়ার হলো? এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা এসছে, আর কিছুই নয়। তো এরপরে আমরা চলে যাব, এটাকে আমরা কি করা যেতে পারে, দশমিকে নিয়ে এসে 10⁵ এ নেওয়া যেতে পারে, এইটা ইজিক্যাল টু এরকমও করা যেতে পারে 013। এবার 2.56 কে আর বাদ দিয়ে দিলাম, তাহলে 3 নিলাম ইন্টু 10⁵ পাস্কাল। পরীক্ষায় কিন্তু এর ভ্যালুটা আসে, যা যা লেখাচ্ছি এক্সাম রিলেটেড কিন্তু একেবারে। তাহলে হয়ে গেল এটিএম এর কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেল। ওকে, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আমার এই তো দেওয়াই আছে, তা যাই হোক দেখে নিই, সমুদ্র পৃষ্ঠ থেকে পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে, এটাই হচ্ছে কি প্রমাণ চাপ। তাহলে প্রমাণ চাপ ও উষ্ণতা কি বলেছে দেখো, যে গ্যাসের আয়তন মাপার ক্ষেত্রে 0 ডিগ্রি উষ্ণতা বা 273 কে উষ্ণতা, কেন 273 কে কি করে আসলো সেটা জানতে গেলে আমরা নেক্সট যখন তাপের চ্যাপ্টার পড়বো তখন আমরা খেয়াল করবো, এখন শুধুমাত্র 0 ডিগ্রিটা মনে রাখো। উষ্ণতাকে কি বলে, প্রমাণ উষ্ণতা বলে। আর সমুদ্র পৃষ্ঠ থেকে এত সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে কি করেছে মিলিমিটারে নিয়ে গেছে, পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে। কারণ এই চ্যাপ্টার পড়তে গেলে প্রমাণ চাপ আর প্রমাণ উষ্ণতাটা খুব লাগবে, সেই কারণে আমরা করে দিলাম। তাহলে এই দেখো লেখাই আছে এত পাস্কাল, এটা যখন 10 এর পাওয়ারে নিয়ে আসবো তখন ওটা হয়ে যাবে 10⁵ 1.013। এরপরে বলেছে কি বয়েলের সূত্র।
দেখো সিম্পল জিনিস, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক পরিবর্তন হয়। তার মানে জিনিসটা কি জিনিস, তার মানে জিনিসটা আলটিমেট কি জিনিস আসছে, সিম্পল জিনিস হলে সিম্পল ভাবে জিনিসটাকে খেয়াল রাখতে হবে, আর কিছুই নয় যে উষ্ণতাটাকে ফিক্সড করেছে আর কোনো নির্দিষ্ট ভরটাকে ফিক্সড করেছে, সেই কারণে দেখো এই দুটোকে কি বলা হয়, ধ্রুবক। ধ্রুবক বলতে আর কিছুই নয়, ধ্রুবক বলতে আলটিমেট আমার ফিক্সড আর কি। ওকে, ওকে, ব্যাস। এরপরে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে জিনিসটা কি হলো, তার মানে আলটিমেট আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে ভি মানে হচ্ছে কি আয়তন, পি মানে হচ্ছে কি চাপ, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি করতে পারি, যখন আমরা তাহলে এইটা একটা সূত্র, এটা কিন্তু গাণিতিক রূপ, আমি যা যা বক্স করব সেগুলো কিন্তু তোমরা রেখে রাখবে, পরীক্ষার হলে কিন্তু এগুলো আসে, আমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট করাবো তখন ঠিক কাজে লাগবে, বুঝতে পারবে। তাহলে পি, তাহলে এটা চলে আসলে একটা ধ্রুবক আসবে, তাহলে নিচে চলে আসলো পি, তাহলে পিটা এই পারে চলে আসলো, পি ইন্টু ভি ইজ ইকাল টু কে, কেটা কি, কেটা হচ্ছে কে ধ্রুবক। ওকে, কেটা হচ্ছে কে ধ্রুবক, তার মানে এইটাকেও আমি বক্স করে দিলাম, এটা হচ্ছে কে 2 নম্বর কি গাণিতিক রূপ। তাহলে আলটিমেট কি জিনিস জানলাম, এটাই জানলাম যে উষ্ণতা এবং গ্যাসের ভর যদি ফিক্সড রেখে দিই, চাপ এবং আয়তনের গুণফল, দেখো এটা কি, পিটা হচ্ছে কি চাপ, ভিটা কি আয়তন, তাহলে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা কি হবে, ধ্রুবক হবে। ক্লিয়ার? সর্বদা মানে ভ্যালু একই, তুমি যে কোনো কন্ডিশনে ভ্যালু একই হবে। তার মানে আমি বলতে চাইছি, ধরো একটাই পাত্র নিয়ে সেম পাত্র নিলাম, সেম পাত্র নিলাম, সেম পাত্র, তাহলে আলটিমেট আমি প্রথম কন্ডিশনে দুটোতেই আমি কি করলাম, উষ্ণতা ধরো 32 ডিগ্রি, এটাতেও আমি 32 ডিগ্রি করে দিলাম। গ্যাসের এখানে যে ভরটা আছে, এখানে যে ভরটা আছে ধরে নিচ্ছি আমি 500 ml ভর আছে, ভর আছে 500 ml বলছি, আর 500 গ্রাম, এখানেও আছে আমার 500 গ্রাম। ক্লিয়ার? তার মানে কি হলো, উষ্ণতা ঠিক হয়ে গেল আর আমার গ্রাম ঠিক হয়ে গেল। এরপরে এইটার মিনিংটা কি, এটাই বুঝতে হবে যে আমি যখন আলটিমেট কি করছি, গ্যাসের চাপ প্রথমে আমি এইভাবে কি করছিলাম, চাপ দিয়েছিলাম, আয়তন এই জায়গা আছে। ওকে, আমি কি করলাম, পরের বারেরটাতে প্রচুর পরিমাণে চাপটাকে বাড়িয়ে দিলাম, মানে চাপটাকে আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়াতে আমার আয়তনটাকে কি হয়ে গেল, কমে গেল। কিন্তু কমে, এখানে চাপ কম ছিল, এখানে চাপ বেশি, তার মানে এটা হলো P1, এটা ধরে নিলাম চাপ P2, এইটা ধরে নিচ্ছে আয়তন V1, এটা হচ্ছে কি V2। তার মানে এদের গুণফল দেখো সব সময় ধ্রুবক হবে, এদের গুণফল সবসময় ধ্রুবক, তার মানে কি হয়ে গেল, প্রথম কন্ডিশনে দুটোর গুণফল ইজ ইকুয়াল টু দ্বিতীয় কন্ডিশনে দুটোর গুণফল কি হবে, সর্বদা সমানই হবে, তাই লেখা আছে ধ্রুবক। তার মানে এইভাবে যদি চলতে থাকে P3 V3, তাহলে এইভাবে চলতেই থাকবে, তার মানে এইটা হয়ে গেল আমার 3 নম্বর গাণিতিক রূপ। তাহলে এইটা পর পর কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমার বয়েলের সূত্র। নেক্সট কি আছে, নেক্সট আমার আছে বয়েলের সূত্রের কি, বয়েলের সূত্রের যা সিম্পল জিনিস সেটা হচ্ছে কি আমার গ্রাফ। কি রকম হবে, এইটাকে যদি আমি আয়তন এইদিকে রাখি এক্স অ্যাক্সিস বরাবর আর প্রেসারটাকে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখি, তাহলে কি রকম জিনিস হবে তুমি দেখো, এই এই আমি এই পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে কি, এই পয়েন্টে আমার ভলিউম হচ্ছে কি এইটা, তার মানে V1, এই পয়েন্টে, এই গ্রাফ দেখে একটুখানি বুঝবো, তার মানে এই পয়েন্টে আমার তাহলে আয়তন কি হয়ে গেল, আয়তন হয়ে গেল V1, সরি P1, P1, তার মানে আমি কি করলাম, P1 ইন্টু V1 করলাম, যা দাঁড়াবে, যা দাঁড়াবে, তাহলে আমি যখন কালারটা চেঞ্জ করবো আমি এই পয়েন্ট নিলাম, এই পয়েন্টে কি করে দিলাম, তাহলে কি হয়ে গেল V2 হচ্ছে কি এইটা, হ্যাঁ কি না, তাহলে আলটিমেট কি হয়ে গেল P2 এটা, তার মানে এখানে দেখা যাবে যে P2 আর V2 র গুণফল, গুণফল বলতে কি, এটা কি ছিল, ক্ষেত্রফল, তো এটা ক্ষেত্রফল, তো এর ক্ষেত্রফল গ্রাফের সাহায্যে একটুখানি জাস্ট কনসেপ্ট বুঝবো কিন্তু, তাহলে এই ক্ষেত্রফল কি
দুটোর ক্ষেত্রফল, লালের ক্ষেত্রফল আর নীলের ক্ষেত্রফল কি হবে, সমান হবে। সেই কারণে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো তুমি দেখো ভিটা কি দৈর্ঘ্য আর পিটা কি প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল। তাহলে এটাই হলো আমার কি না বয়েলের সূত্রের গ্রাফ, লেখচিত্র। ক্লিয়ার? যে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। কি বলেছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব চাপের সাথে সমানুপাতিক, গ্যাসের চাপের সাথে সমানুপাতিক। এ বলবে তো নতুন একটা সূত্র, নতুন একটা সূত্র নয়, এই বয়েলের সূত্রেরই সূত্র আর কি, বয়েলের সূত্রেরই সূত্র। তুমি দেখবে এই যে যেটা লেখা আছে এই সূত্রেরই একটা বহিঃপ্রকাশ মাত্র, আর কিছুই নয়। কি বলেছে, গ্যাসের ঘনত্ব, ঘনত্ব আমরা কি দিয়ে লিখি, ডি দিয়ে লিখি, প্রপোর্শনাল টু কি দিয়ে লিখবো, চাপের সাথে, এই তো দেওয়া আছে, হ্যাঁ কি না? তার মানে আমরা কি বলি যে ডি ইজিক্যাল টু কে বলতে ধ্রুবক, পিটা দেবো আর ডি বাই পি দিয়ে দেবো, ইজিক্যাল টু কি হয়ে যাবে, ধ্রুবক চলে আসবে, হ্যাঁ কি না? এই তো জিনিস। তাহলে আলটিমেট কি হয়ে গেল, ডি ওয়ান বাই পি ওয়ান ইজিক্যাল টু ধ্রুবক। ব্যাস এইটাই তো আছে। তো বলবে আবার কোথা থেকে এইসব নতুন সূত্র চলে, তা নয়, আমরা এক্ষুনি বললাম বয়েলের সূত্রে কি পি ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু, হ্যাঁ কি না? তাহলে হয়ে গেল পি টু ভি টু। সিম্পল জিনিস। আমরা কি শিখেছি বলো, যে এটাই শিখেছি যে ঘনত্ব ইজিক্যাল টু আমরা জানি ভর বাই আয়তন, হ্যাঁ কি না? তাহলে ঘনত্ব ইজিক্যাল টু আমরা ডি যখন লিখবো তাহলে এম বাই ভি, এম বাই যখন ভি লিখবো তখন আমাকে বলো আয়তন ইজিক্যাল টু কি, ডিটা এইদিকে চলে আসবে, এম বাই ডি, হ্যাঁ কি না? সিম্পল জিনিস। তাই এখানে ভি, ব্যাস, তাহলে এটা এইভাবে লেখা যায় তো, ভি ওয়ান বাই ভি টু ইজিক্যাল টু পি টু বাই পি ওয়ান, ভি টুটা এই পারে নিয়ে আসলাম। তাহলে বয়েলের সূত্রের এইভাবে স্টেপ বাই স্টেপ করলাম। তাহলে এইটাও কিন্তু ভাই মনে রেখে দেবে, এটা তাহলে 4 নম্বর, এটা তাহলে 4 নম্বর, গুলিয়ে কিন্তু কোনো রকম ভাবে যেন না যায়। তোমরা তাহলে 1 নম্বর হলো এইটা, 2 নম্বর হলো এটা, 3 নম্বর হলো এটা, কারণ সবই একই জিনিস, একই জিনিস। তোমার পরীক্ষার হলে 4টেই দিয়ে দেবে, তার মধ্যে 3টে ভুল, 3টে একই দেবে, একটা ভুল দেবে, বলবে কোনটি বয়েলের সূত্র। তো সেই কারণে আমি কোশ্চেন করাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তার মানে তুমি দেখো এইটা হলো, তাহলে ভির জায়গায় কি লিখতে পারি, এম বাই ডি ওয়ান, হ্যাঁ কি না, এম বাই ডি ওয়ান আর এম বাই ডি টু ইজিক্যাল টু পি টু বাই পি ওয়ান। এরপরে দেখো এম এম তো কেটে যায়, এম এম কেটে গেলে কি হয়ে যাবে, ডি টু বাই কি হয়ে যাবে, ডি ওয়ান ইজিক্যাল টু পি টু বাই পি ওয়ান। এরপরে তুমি দেখো সেম জিনিস আসলো, এই দেখো ডি টু বাই ডি ওয়ান, এখানে কি এসছে, এখানে কি এসছে, ধ্রুবক। তার মানে এই ধ্রুবকটা যখন আমরা কেটে দেব, কিরকম ভাবে কেটে দেব, তাহলে মানে আলটিমেট চলে আসে কি, ডি ওয়ান বাই পি ওয়ান ইজ ইকাল টু ডি টু বাই পি টু, এই ইজ ইকাল টু ডি থ্রি বাই পি থ্রি, এইভাবে চলতেই থাকবে। চলতেই যখন থাকবে তখন আমি এই পার্টটা থেকে কি করতে পারি, ডি টুটাকে বাঁ দিকে নিয়ে আসতে পারি, হ্যাঁ কি না? বা ডি ওয়ানটাকে এই পারে নিয়ে চলে যেতে পারি, তুমি ডি ওয়ানটাকে এই দিকে নিয়ে যাও, নিয়ে গেলে কি হয়ে যায়, ডি টু বাই ডি ওয়ান, আর পি টুটাকে এই পারে নিয়ে চলে গেলে পি টু বাই পি ওয়ান। তার মানে এত ডিটেল জটিলতার দরকার নেই, শুধুমাত্র ভাই এইটুকুনি মনে রাখলেই হবে। এটা কোথা থেকে এসছে, এটা ভাই সিম্পল জিনিস, চার্লস বয়েলের সূত্র থেকে এসছে, তুমি দেখো। তার মানে এই ডি টু বাই ডি ওয়ান is equal to p2 by p1, তার মানে এখান থেকে আমরা বলতে পারি আলটিমেট d প্রপোর্শনাল টু কি, p, মানে ঘনত্ব চাপের কি হয়ে যাচ্ছে না, সমানুপাতিক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তুমি দেখো এই যে এখান থেকে তো আমরা এই লাইন পর্যন্ত আসলাম, হ্যাঁ কি না? তাই এই লাইনটা যা আর এই লাইনটা কি, তাই তো। তার মানে আমরা এটা বলতে পারি। সুতরাং সিমিলারলি সেম ওয়েতে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ঘনত্বের সম্পর্কে, আয়তন, তাহলে আয়তনের সাথে ঘনত্বের কি সম্পর্ক, তুমি মানে ম্যাথমেটিক্যালি ভুলে যাও, সিম্পল জিনিস। তুমি একটা এর উপরে চাপ দিচ্ছ, চাপ দিচ্ছ, মানে চাপ দিচ্ছ, খুব ভালো কথা শুনে, আর চাপ দিয়ে আয়তনটাকে একদম কমিয়ে দিলে কি হয়ে যায়, ঘনত্ব কমবে না বাড়বে, ঘনত্ব তো বাড়বে। তার মানে আয়তনের সাথে নির্দিষ্ট কি সম্পর্ক বলো, তাহলে আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে, আর আয়তন যত কমবে, দেখো একটুখানি আয়তন, যত আয়তন চেপে চেপে দেবে, যত বেশি প্রেসার দেবে, যত আয়তন কমবে
তত ঘনত্ব কি হবে, বাড়বে। তার মানে কি হলো, ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। ব্যাস, এই তো হচ্ছে কি সিম্পল জিনিস, হ্যাঁ কি না? তার মানে আয়তনের সাথে ঘনত্বের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আর প্রেসারের সাথে কি হয়ে গেল, সরল সম্পর্ক। চাপ বাড়লে কি হয়ে যায়, ঘনত্ব কি হবে, বাড়বে। তুমি দেখো না, এই যে চাপ বাড়ছে ঘনত্ব বাড়ছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে, যে স্থির চাপে প্রতি 1 ডিগ্রি উষ্ণতায় হ্রাস বা বৃদ্ধির জন্য, তার মানে চার্লসের সূত্রটা কি প্রমাণ করে, কি বয়েলের সূত্রটা ছিল আয়তনের সাথে চাপ, বোঝা গেল। চার্লসের সূত্রটা জাস্ট আয়তনের সাথে কি, টেম্পারেচার। তার আয়তন বাড়লে টেম্পারেচার বাড়বে, উল্টো বললাম, যে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে। কিরকম ব্যাপারটা একটুখানি বোঝাই, যে একটুখানি দিলে বোঝাই। তাহলে চার্লসের সূত্র বোঝার আগে আমি জাস্ট একটু ছবি দেখে বোঝাই, তাহলে সিম্পল জিনিসটা হবে আর কি। যে এখানে আমার আছে ধরো 16 ডিগ্রি সেন্টিগ্রেড, 16 ডিগ্রি সেন্টিগ্রেড। বাকি সমস্ত সব এম ভর, এখানেও এম ভর, এর যা টোটাল এ ছিল, কন্ডিশন সব সমান। তাহলে এখানে শুধুমাত্র আমি করে দিলাম কি, ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে 16 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। টেম্পারেচার বেশি, তাহলে টেম্পারেচার বেশি হলে এর আয়তন তো কি হয়ে যাবে, এর আয়তন দেখো বেড়ে গেল। এর আয়তন বেড়ে গেল, হ্যাঁ কি না, বেড়ে গেল। এটাই হচ্ছে কি চার্লসের সূত্র, যে আয়তন টেম্পারেচারের সাথে সমানুপাতিক। টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে। এরপর প্রশ্ন হচ্ছে কতটা বাড়বে আর কতটা কমবে, সেইটা চার্লসের সূত্রে বলা আছে, আর কিছুই নয়। চার্লসের সূত্র এইটাই বলা আছে, যে স্থির চাপে 1 ডিগ্রি উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির জন্য ওই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/1 হ্রাস বা বৃদ্ধি হবে। অনেকেই হয়তো এটা মানে বুঝতে পারে না, এখনো অনেকের কনফিউশন আছে। সিম্পল ভাবে আমি বোঝাচ্ছি, তাহলে সিম্পল ভাবে তুমি দেখো, আমি একটা জিনিস লিখলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরে নিচ্ছে অক্সিজেনের আয়তন, ভালো করে এটা কিন্তু আমি ধরে নিয়ে কাজ করছি আর কি, অক্সিজেনের আয়তন, ঠিক আছে। আয়তন আমি ধরে নিলাম যে ভাই 500 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব, ক্লিয়ার। এরপরে আমি 1 ডিগ্রি বাড়ালাম, 1 ডিগ্রি বাড়ালে অক্সিজেনের আয়তন বাড়বে। কত বাড়বে, তুমি লেখা আছে দেখো। তাহলে আমি 500 ডিগ্রি না করে আমি একটু 546 করে দিলাম। কেন 46 করছি বলে, যাতে কাটাকুটিতে সুবিধা হয়, আর কিছুই নয় আর কি। ওকে, তাহলে 546 করে দিলাম। তাহলে কি লেখা আছে, 1 ডিগ্রি উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ। তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন ছিল এইটা, 1 ডিগ্রি উষ্ণতায় আয়তন 1/273 বাড়বে। 1/273 বাড়বে মানে 546-এর সাথে 1/273 বাড়বে। তাহলে কেটে গেলে কত হয়, 2, তার মানে 2 সেন্টিমিটার কিউব বেড়ে গেল। তার মানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হলো, তাহলে বলো 1 ডিগ্রিতে অক্সিজেনের আয়তন, আয়তন হলো কত, আয়তন হলো, তাহলে ছিল কত, ছিল হচ্ছে 546, বেড়েছে কত, 2, তার মানে হয়ে গেল 548, সরি 548। এই হচ্ছে কি সূত্র। তার মানে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল 1 ডিগ্রি উষ্ণতায় তার 273 বেড়ে যায়। তাহলে হলো কত, ব্যাস হলো যোগ। এটাই হলো চার্লসের সূত্র, ক্লিয়ার। তার মানে চার্লসের সূত্রটা, যদি এটা বৃদ্ধি পাওয়ার কথা বলেছি, এবার আমি যদি মাইনাসের কথা বলি আর হ্রাস যদি হয়, তার মানে 0 থেকে যদি বলি, এবারে আমি উল্টোটা লিখছি, যে কালিটা চেঞ্জ করে নি, তার মানে নীল কালিটা মাইনাস ইন্ডিকেট করছে, -1 ডিগ্রি কমিয়ে দিলাম। তাহলে কমিয়ে দিলে কি হয়ে যাবে, এটা কি হবে, কমে যাবে, -2 কমে যাবে, হ্যাঁ কি না, কমে যাবে। তাহলে মাইনাস কমে গেলে, তাহলে -1 ডিগ্রিতে কত হবে, আয়তন কত হবে, 546 থেকে -2 হয়ে যাবে 544। এই হচ্ছে কি টোটাল গাণিতিক রূপ আর কি, চার্লসের সূত্রের মিনিং আর কি। বাড়লে যোগ হয়ে যাবে, কমলে, টেম্পারেচার কমলে কমে যাবে। এরপরে তাহলে চলে যাব, এই যে কমছে, কমতে কমতে কোথায় গিয়ে পৌঁছাতে পারে, এবারে প্রশ্ন হচ্ছে কি, দেখো এবার কমছে, কমতে কমতে আলটিমেট দেখো 1 ডিগ্রিতে কমছে 1/273,
তাহলে 2 ডিগ্রিতে কমছে 2/273, হ্যাঁ কিনা? 3 ডিগ্রিতে কমছে কত? 3/273। আমি যদি এইভাবে কমতে 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 যদি আমি -273-এ নিয়ে যাই, এটা -1 ডিগ্রি, এটা হচ্ছে -2 ডিগ্রি, এটা হচ্ছে -3 ডিগ্রি, যদি 273-এ নিয়ে যায় কমাতে কমাতে, তাহলে কত কমবে? তাহলে 273/273, হ্যাঁ কিনা? তাহলে কেটে গেলে কত হয়ে গেল? 1। তার মানে 1 ডিগ্রিতে কমছে 1/273, তাই তো আমরা করলাম আগে রেটে। 1 ডিগ্রিতে 1/273, তার মানে 2 ডিগ্রিতে কত, 3 ডিগ্রিতে কত, এইভাবে করতে করতে আমাদের আয়তন কমে গেল 1। ক্লিয়ার? এবারে তোমার প্রশ্ন হচ্ছে কি, তুমি যখন আয়তন কমাচ্ছিলে তখন আয়তন কমাতে কমাতে কি করছো? মাইনাস করছিলে তো, হ্যাঁ কি না? মাইনাস করছিলে, খুব ভালো কথা। তাহলে মাইনাস কমাতে কমাতে তুমি আলটিমেট কি জিনিস দাঁড়াচ্ছিল? আমাকে বলো দেখে দিনি, কি জিনিস দাঁড়াচ্ছিল? এটাই দাঁড়াচ্ছিল যে আয়তন যখন ভি ছিল তখন আয়তন যখন কমছে তখন আলটিমেট হচ্ছে কত? ভি মাইনাস ভি/273। এই যে তুমি মাইনাসটা করেছো, তাহলে ছিল এইটা, তার থেকে যেটা কমেছে সেটা বিয়োগ দিয়েছো, হ্যাঁ কিনা? বিয়োগ দিয়েছো। তাহলে এটা যদি আমি এইভাবে লিখি, আয়তন ছিল এটা, যেটা কমেছে সেটা হয়েছে কত? এটা। এইভাবে কমতে কমতে ভিটা যদি কমন নিই, 1 - 1/273, তাহলে 1 ডিগ্রির জন্য এই ফলাফলটা দাঁড়ায়, 1 ডিগ্রির জন্য এই ফলাফল। তাহলে -273 ডিগ্রির জন্য কত দাঁড়াবে? 1 হয়ে যাবে। তাহলে 1 হতে, তার মানে 1 - 1 হয়ে গেল। তাহলে এই 1/273টা না হয়ে কি হয়ে যাবে? 2 ডিগ্রির জন্য 273, 3 ডিগ্রির জন্য 3/273, আর -273-এর জন্য -273 বাই, তাহলে কেটে গেলে 1। তাহলে আয়তন হয়ে গেল কত? 0। তার মানে আলটিমেট কি জিনিস এসে দাঁড়ালো? যে -273 ডিগ্রি টেম্পারেচারে আলটিমেট দেখা যাচ্ছে গ্যাসের আয়তন আয়তন কমতে কমতে, তাই তো, কমতে কমতে শূন্যতে এসে দাঁড়ায়। কিসে এসে দাঁড়ায়? শূন্যতে এসে দাঁড়ায়। এই জন্যে এইটাকে কি বলে? পরম উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতা। তাহলে তুমি দেখো চার্লসের সূত্র, এই দেখো সেম যা বলেছি সেটাকেই লেখা আছে, হ্রাস হয়, হ্রাস হতে -273 নিয়ে চলে গেলে তাহলে ভি হয়ে যায়, তাহলে ভি-ভি আয়তন 0 হয়ে যায়। তাহলে এই যে -273 টেম্পারেচারটা কি বলে? না পরম শূন্য উষ্ণতা বলে। ক্লিয়ার? এরপরে চলে আসবো তাহলে চার্লসের সূত্রের আমার গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক মানে লেখচিত্র। তাহলে উষ্ণতাটা যদি আমরা ভূমি বরাবর রাখি, আয়তনটাকে যদি আমরা রাখি, তাহলে এইটা হয়ে যাবে কি? স্ট্রেট রেখা। কেন? তুমি দেখো আয়তন, আমি বলি উষ্ণতা এইটা আছে, সেই অনুযায়ী কি আছে? আয়তন এটা ভি1, এটা কি? টি1। এরপরে যদি আমি আয়তন এখানে যাই তাহলে কি হয়ে যাবে? টি2। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কি? ভি2। এইভাবে তাহলে আমি যদি করি ভি3, এইটা হয়ে যাবে কত? টি3। তাহলে আমরা এটা জানলাম উষ্ণতার সাথে চার্লসের সূত্র অনুযায়ী আয়তন প্রপোর্শনাল টু টি। আয়তন যখন প্রপোর্শনাল টু টি হবে তার লেখচিত্র কি হবে? না সরলরেখা। ক্লিয়ার? ব্যাস, এইটা জানলাম। এরপরে এবার গাণিতিক রূপটা তো জানতে হবে। সরি, এখনো তো গাণিতিক রূপটা তো বাকি আছে। তাহলে গাণিতিক রূপ যদি আমরা বলতে থাকি তাহলে আমাদের কিরকম জিনিসটা আসবে? যে তাহলে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে এইটা হলো ফার্স্ট আমার চার্লসের সূত্রের গাণিতিক রূপ একটা। 2 নম্বর যদি বলি তাহলে ভি ইজিক্যাল টু একটা ধ্রুবক আসবে কে টি, তাহলে টিটা এপারে নিয়ে চলে আসলে ভি/টি ইজিক্যাল টু কি হয়ে যাবে? না ধ্রুবক। কেটা কি? ধ্রুবক। তার মানে আলটিমেট এটা হয়ে গেল আমার পরীক্ষায় কিন্তু এইগুলো আসে 2। আমি যদি বলি এবার ভি1/টি1 ইজিক্যাল টু ভি2/টি2, এইভাবে কিন্তু কন্টিনিউ কি হয়ে যাবে? চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এইটা হয়ে গেল কি? না 3 নম্বর। ব্যাস, এইগুলো কিন্তু পরপর গাণিতিক রূপ মনে রাখতে হবে। এটা হলো তারপরে গ্যাস অণুগুলির সমন্বয়, তার মানে চার্লস ল আর বয়েজ ল এর সমন্বয় সূত্র। ওকে, তাহলে এটা ঠিক আছে, এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, অসুবিধা, নেক্সট ক্লাসে আমরা এই সমন্বয় সূত্রটা করব, তার সাথে সাথে আমরা গেলুসাক আর অ্যাভোগাড্রো সূত্রটা করব। ওকে।